আজকের আলোচনার বিষয় কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র। 2026 সালের জানুয়ারি মাস আপনাদের কেমন যাবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। অত্যন্ত আশ্চর্যজনক বিষয়, আমি এক সপ্তাহ হয়নি আপনাদের 2026 সাল কেমন যাবে ভিডিও দিয়েছিলাম। এটা ছিল একটা পরীক্ষামূলক ভিডিও যে আপনাদের ভিউ কেমন হয়, কিন্তু আমি দেখলাম যে সিরিয়ালটা আমি মেনটেন করে আপনাদেরকে ভিডিও দিই, আপনাদের ভিউয়ের সংখ্যা বাড়তে বাড়তে সেই সিরিয়ালের মধ্যে চলে এসেছে। এই কারণে শতভিসা নক্ষত্রের মতন একটা গুরুত্বপূর্ণ নক্ষত্র তার আগে আপনারা পৌঁছে গিয়েছেন, যে কারণে আমি বাধ্য হয়ে আপনাদের ভিডিও তার আগে দিচ্ছি। আপনারা যদি এই চ্যানেলের ইতিহাস জানেন তাহলে দেখবেন শতভিসা নক্ষত্র কখনো কখনো টপ 3-র ভিতরে ছিল, অথচ আপনারা তাকে টপকে গিয়েছেন। এটা বড়ই আশ্চর্যের ব্যাপার। আমি আপনাদের যে ভিডিওতে দেব এখানে কিছু কথা বলে রাখা দরকার। সেটি হচ্ছে 2026 সাল উপলক্ষে চ্যানেলে কিছু পরিবর্তন এনেছি। সেটি হলো ভিডিও এর শেষে আমি নতুন নতুন পরামর্শ, টিপস এগুলো দেওয়া শুরু করেছি। এটি ভিডিও শেষে থাকছে, আপনাদের ভালো না লাগলে আপনারা দেখবেন না, কিন্তু আমি এগুলো শেষে যুক্ত করলাম। যাদের যাদের ধৈর্য আছে বা কিছু শেখার ইচ্ছা আছে, স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ভাগ্য সম্পর্কিত বিষয়, এগুলো আপনারা শেষ পর্যন্ত যারা দেখবেন তারা এগুলো জানবেন। তো আমি প্রথমে জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করব। আপনাদের কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র, অতএব বিবেচনায় থাকবে কে কে। রাশির অধিপতি চন্দ্র বিবেচনায় থাকবে। আপনাদের নক্ষত্র অধিপতি হচ্ছে বুধ, তাকে বিবেচনায় রাখতে হবে। বিবেচনায় থাকবে বৃহস্পতি, কারণ বৃহস্পতি এখানে তুঙ্গি হয়। আর বিবেচনায় থাকবে মঙ্গল, কারণ মঙ্গল এখানে নিচস্থ হয়। এছাড়াও বিবেচনায় থাকবে যদি কোনো গ্রহ এই কর্কটের উপরে এখন দৃষ্টি দিয়ে থাকে, তবে তার বিবেচনা দরকার হবে। আর আপনারা বিবেচনা অতিরিক্ত যেটি করবেন সেটি হচ্ছে কর্কটের ঘরে জন্ম সময়ে কোনো গ্রহ দৃষ্টি দিয়ে রেখেছিল কি না, সেই গ্রহটার অবস্থান আপনারা বিবেচনা করবেন। আমার কথা বুঝতে পেরেছেন কিনা? আমি তো বিবেচনা করব হচ্ছে বুধ, বৃহস্পতি, চন্দ্র আর মঙ্গল, এই চারটাকে। কিন্তু আপনি অতিরিক্ত বিবেচনা করতে পারেন। সেটি হলো কর্কটের ঘরে যেহেতু আপনার চন্দ্র আছে, জন্ম সময় এমন কোনো গ্রহ আছে কি যে কর্কটের ঘরে দৃষ্টি দিয়ে রেখেছিল? যদি থাকে তাহলে তাকে বিবেচনায় নেবেন। আর আমি যখন আলোচনা করব কর্কটের ঘরে যদি কারোর লগ্ন থেকে থাকে অথবা রবি থেকে থাকে, তাহলেও তার সাথে এই রাশিফল মিলবে। এটি আপনাদেরকে আমি অবগত করে রাখলাম। এখন আমরা দেখি আপনাদের সময়টা কেমন। আমি অ্যানালাইসিস করার আগেই আপনাদের বলি যে আপনাদের সময়টা অত্যন্ত ভালো। ভালোটা হচ্ছে মাসের শেষ 15 দিন বেশি ভালো, কারণ হচ্ছে এই সময়ে কর্কটের সরাসরি সোজাসুজি বিপরীত ঘরে মকরে গ্রহ চলে আসছে, এবং এতগুলো গ্রহ দেখা যায় না সাধারণত। তো এটি এক আশ্চর্যজনক বিষয়। আপনারা অলরেডি নানা রকমের এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছেন। সেটি হলো মঙ্গল আর রবির সংযোগের ফলে চারিদিকে আগুন আগুন আর আগুন, বাইরের আগুন ভিতরের আগুন, মানে সর্বত্রই খালি আগুন। তো এইগুলোর কারণ আছে। কারণ হচ্ছে যখন গ্রহগুলো ঘুরতে ঘুরতে অগ্নিকারক ঘরে অগ্নিকারক গ্রহরা যুক্ত হয়ে যায়, তখন খুব বেশি ঝামেলা হয়, এই সংক্রান্ত বিষয়গুলো হয়। আপনারা দেখুন রাজনৈতিক অস্থিরতা কী পরিমাণে বেড়েছে, আন্দোলন, বিক্ষোভ, মানুষ হত্যা, পশু পাখি হত্যা, নানা রকমের ব্রুটাল অ্যাক্টিভিটি, যেগুলো মানে মানুষের মধ্যে দুঃখ তৈরি করে, সেগুলো কিন্তু ঘটছে। সংসার জীবনেও এই ঘটনাগুলো ঘটছে, হয়তো আমরা কেউ কেউ জানতে পারছি না, কিন্তু দুঃখ কষ্টের মাত্রা বেড়েছে। এইটা কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না যে এটা ঘটছে। আর এর থেকে আমরা
কি পাচ্ছি? রবি, সূর্য হচ্ছে তেজের কারক। এই যে মঙ্গলও ওই একই ধরনের। এদের মধ্যে যে তেজ আছে, যে আগুন আছে, সেটি যে কোনো সম্পর্ককে স্পষ্ট করে দেয়, অবস্থানকে স্পষ্ট করে দেয়। আপনারা দেখবেন মায়াকে কাটানোর জন্য সবসময় আগুনকে ব্যবহার করা হয়ে থাকে। এখনকার যে আগুন, এটা হচ্ছে আপনাদেরকে সত্যকে অবগত করছে, সত্যকে অবগত করছে। আপনারা দেখুন তো, এই এক সপ্তাহের ভিতরে এই আগুনের কারণে সম্পর্ককে আপনারা কিছু আন্দাজ করতে পেরেছেন কিনা, স্পষ্টতা পেয়েছেন কিনা সম্পর্কের বিষয়ে? পাওয়ার কথা। যে কোনো সম্পর্ক স্পষ্টতা পাবে এই সময়ে শুধুমাত্র এই রবি মঙ্গলের একত্র অবস্থানের কারণে। খুবই তেজ কারক। এই জন্য এখানে কোনো মায়া চলে না। মানুষের মধ্যে রাগের মাত্রা বাড়বে, ধৈর্যের পরিমাণ কমবে। তবুও ভাগ্য ভালো আমাদের যে এর বিপরীতে বৃহস্পতি আছে, মিথুনে বৃহস্পতি আছে, আর ধনুর ঘরে রবি আর মঙ্গল ছিল। আমাদের ভাগ্য ভালো। তো আমরা এই জানুয়ারিতে কি দেখতে পাচ্ছি? আমি যে এতক্ষণ কথা বললাম, এটি কিন্তু এখনকার বর্তমান অবস্থানের কথা বললাম, অর্থাৎ ডিসেম্বরের কথা বললাম। তা আমরা জানুয়ারিতে দেখতে পাচ্ছি ধনুর ঘরে শুক্র, বুধ, রবি, মঙ্গল, এই 4টি গ্রহ একত্রে আছে। এটি যদি আপনার কর্কট লগ্ন হয়ে থাকে, তাহলে কর্কট লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ঘর। তার মানে আপনার যদি লগ্ন কর্কট হয়, তাহলে আপনার সময় এখন ভালো না। আপনারা একটু মিলিয়ে দেখবেন যে আপনাদের লগ্ন কর্কট, কিন্তু সময় কেমন? সময় ভালো হওয়ার কথা না, কঠিন পরিস্থিতিতে আছেন আপনারা। সেক্ষেত্রে আহ, মৃত্যু সম ঝুঁকি, ভাড়া, এগুলো আপনাদের জীবনে বেশি রয়েছে। অর্থাৎ অনেকেরই লাইফ রিস্ক, নেগেটিভিটির মাত্রা বেশি, রোগ ব্যাধি, ঋণ, এরকম নানান সমস্যা আপনাদের জীবনে এখন রয়েছে। তো এইগুলো পেরিয়ে যদি আপনারা সেই সময়টাকে কাজে লাগাতে পারেন তো ভালো, কিন্তু নেগেটিভিটির মাত্রাটা আপনাদের জীবন অবশ্যই বেশি থাকবে। আবার কেউ কেউ এই পরিস্থিতিতে চাকরি পাবে, কারণ চাকরির ঘরটা আবার শুভ আছে, কিন্তু স্ট্রাগল থাকবে চাকরিতে, মানে অনেক দায়িত্ব থাকবে যদি চাকরি পেয়ে থাকেন। তো কর্কট রাশির কথা আমি বলছি না, বলছি লগ্নের কথা। যদি কর্কটে আপনার লগ্ন থেকে থাকে, তাহলে এই পরিস্থিতি অবশ্যই আপনার সাথে ঘটছে। সেই ক্ষেত্রে আপনি ব্যবসা ভাগ্যে ভালো করবেন, আর হচ্ছে চাকরি বাকরির ভাগ্যটা ভালো থাকছে, কিন্তু স্ট্রাগল, সকল ক্ষেত্রে স্ট্রাগল থাকবে। আর আধ্যাত্মিক যাত্রার মাত্রাটা বাড়বে, বৈদেশিক যাত্রা, বৈদেশিক বিষয়ে সুযোগ, বিদেশ ভ্রমণ, এই সমস্ত মাত্রাটা একটু বেশি থাকবে আপনার এই চলমান এই জানুয়ারির 1 তারিখে আমি যেটি দেখছি। কিন্তু কর্কটে যদি আপনার চন্দ্র থেকে থাকে, তাহলে আবার এই বিষয়টার সাথে কিন্তু মিলছে না। অর্থাৎ পরিস্থিতি খারাপ, এটি কিন্তু সরাসরি বলে দেওয়া যায় না। কারণ বুধ, রবি, তারপরে শুক্র, মঙ্গল একত্রে থেকে একটা মিশ্র প্রভাব সৃষ্টি করছে, যার কারণে আপনিও পাবেন মিশ্র ফল। আমরা দেখে নেব আপনার নক্ষত্র অধিপতি বুধের অবস্থা কী। বুধ সাধারণত যদি রবির সাথে থাকে, তাহলে ভালো ফল দেয়। তাহলে 1 তারিখে বুধ ওইদিকে চন্দ্রের নিজের নক্ষত্রে থাকছে, তার মানে 1 তারিখ দিনটা আপনার জন্য ভালো। আর বুধ থাকছে রবির সাথে, রবি বুধ সংযোগ আছে, বিপরীতে বৃহস্পতি আছে, এবং সাথে তো মঙ্গল শুক্র আছেই। তার মানে আপনার যে কানেক্টেড গ্রহ, অর্থাৎ যে 4টা গ্রহ আমার দরকার আলোচনার জন্য, তারা কিন্তু এই সংযোগে আছে, পেয়ে যাচ্ছি কিন্তু এক লাইনে। অর্থাৎ আমার দরকার ছিল মঙ্গল, তারপরে দরকার ছিল বুধ আর বৃহস্পতি, তারা এক অক্ষেই আছে, অতএব তারা একের সাথে অন্যের সংযোগ করে ফেলেছে। অন্যদিকে চন্দ্র নিজের নক্ষত্রে থেকে তুঙ্গস্থ আছে বৃষতে। 1 তারিখ দিনটি আপনার জন্য অবশ্যই শুভ। আর কোনো গ্রহের দৃষ্টি বিবেচিত হচ্ছে না, কারণ কোনো গ্রহই কর্কটের দৃষ্টি রাখতে পারেনি। তবে হ্যাঁ, চন্দ্রের উপর শনির দৃষ্টি এই দিনে থাকবে, ফলে জীবনসঙ্গী থেকে ইতিবাচক সাড়া মিলতে পারে। এবং এখানে যেহেতু সপ্তম ঘরের অধিপতি শনি আছে, নবম ঘরে আছে, এবং সেই শনি দৃষ্টি দিচ্ছে, ব্যবসা যদি কারোর থেকে থাকে, ব্যবসা ভাগ্যে উন্নতি আছে।
এবং কোনো নতুন অপরচুনিটি পেতে পারেন, এই সম্ভাবনাটা বেশি আছে। বিদেশ ভাগ্য বরাবরই শুভ থাকবে এই পুরো জানুয়ারি মাস জুড়ে, বিদেশ ভাগ্য শুভ আপনার। আমরা দ্বিতীয় ঘরে কেতুকে দেখতে পাবো। যদি আপনার রবি অথবা লগ্ন, বিশেষ করে লগ্ন যদি কর্কটে থেকে থাকে, তাহলে আপনার সম্পত্তির ক্ষেত্রে কিছুটা জটিলতা দেখা যেতে পারে এবং সেই বিষয়ের সাথে বিপরীত লিঙ্গের মানুষের সংশ্লিষ্টতা থাকবে এবং সেটি নিয়ে ঝামেলা হতে পারে, মামলা মোকদ্দমায় ঝামেলা পোয়াতে পারেন আপনারা, এই সম্ভাবনা বেশি আছে। আচ্ছা, তো সামনের দিকে এগোই। আমরা 1, 2, 3, 4 এই দিনগুলো বেশি ভালো পাচ্ছি। এছাড়াও 5, 6 অর্থাৎ মোট কথা হলো 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আপনাদের সময়টা অত্যন্ত ভালো থাকবে। এরপরে সমস্যাগ্রস্ত থাকতে পারেন বা প্রবলেম হতে পারে যে দিনগুলোতে একটু, সেটি আমি বলি। 7, 8, 9, 10, 11, 7, 8, 9, 10, 11 যদি কোনো প্রবলেম হয় এই সময়ের মধ্যে হবে। এছাড়াও আছে 12, 13, 14, তারপরে 15 এই দিনগুলো আপনাদের জন্য এভারেজ। তারপরে পরিবর্তনশীলতার সময়, অর্থাৎ আপনাদের জীবনে পরিবর্তন যখন আসতে চলেছে সেটির কথা আমি এখন বলবো। আপনারা আরও কয়েকটা দিন পাবেন এভারেজ, সেটি হলো 16, 17, 18 এভারেজ। এরপরে শুরু হবে পরিবর্তন, যেখান থেকে আপনারা লাইফে বিশেষ কিছু অর্জন করতে পারবেন, বিশেষ অপরচুনিটি পাবেন, সুযোগ সুবিধা পাবেন, নানা রকমের মিশ্র ঘটনা আপনাদের জীবনে ঘটবে। এবং যদি কোনো শুভ ঘটনা আপনারা ঘটাতে চান বা কোনো ইচ্ছা থাকে, তাহলে সেটি ওই যে আমি বলেছিলাম মাসের শুরুর দিকে যে 1 সপ্তাহ সময় বলেছি, ওই সময়টা সবচাইতে বেশি ভালো। আর এদিকে হচ্ছে 17 ধরা যায়, 17, 18, 19, তারপরে হচ্ছে 20, এই যেখান থেকে শুরু হলো 20, এই দিনগুলো আপনাদের জন্য অধিক ভালো। তারপরে একটু প্রবলেম থাকবে, আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে আবারও, সেটি হচ্ছে 21, 22, 21, 22 তারিখটা একটু আপনাদের সাবধান থাকতে হবে, কারণ চন্দ্র এই সময় রাহুর উপর দিয়ে যাবে, যা আপনার রাশি সাপেক্ষে একটা নেগেটিভ ঘর, কর্কট লগ্ন সাপেক্ষ নেগেটিভ ঘর, এই জন্য একটু সাবধান থাকতেই হবে। তো তাহলে 21, 22 একটু আপনারা সাবধান থাকুন। এরপরে আবার 23 এবং 24 এই যে সময়টা, এই সময়ে আপনার মধ্যে একটু আধ্যাত্মিকতার মাত্রা বাড়বে। বিজনেস ভাগ্য কিন্তু আবার ভালো আছে, রিয়েলাইজেশন, নতুন জ্ঞান অর্জন, এগুলোর মাত্রা বেশি দেখা যায়। ফলে যদি কারোর ভ্রমণ করার ইচ্ছা থাকে অথবা কোথাও যাওয়ার ইচ্ছা থাকে বা কারোর সাথে নতুন সম্পর্ক ডেভেলপ করতে চান, করতে পারেন, শুভ আছে। কিন্তু মনে রাখবেন, দিন শেষে আপনার কোনো না কোনো অভিজ্ঞতা হবে যা আপনাকে দীর্ঘদিন মনে রাখা লাগবে। এরকম কোনো ঘটনা আপনার সাথে অবশ্যই ঘটবে এই সময়ে। আমরা এই যে শনি চন্দ্রের সংযোগের কথা বলছি, আপনারা জানেন যে শনি চন্দ্র সংযোগ একসাথে হলে কোনো না কোনো ঘটনা লাইফে আর কি থেকে যায়। তো সেই জন্যই আর কি এই কথা আমার বলা। এরপরে 25, 26, 27 এই দিনগুলো আবার ওই অ্যাভারেজ চলবে, অর্থাৎ না ভালো না মন্দ। 28, 29, 30 মাসের একেবারে শেষের দিকে এসে আবার আপনারা কয়েকটা দিন ভালো পাচ্ছেন, সেটি আমি বলবো। এই 28, 29, 30, 31 এই দিনগুলো বেশি ভালো, বিশেষ করে 31 তারিখ দিনটা আপনার জন্য বেশি ভালো, মানে মাসের শেষ দিন। তবে 29, 30 এই দিনগুলো ভালো আছে। তো এই সময় চন্দ্র তুঙ্গি থাকবে, এই এর আগেই অর্থাৎ 28, 29-এর দিকে তুঙ্গস্থ স্বভাব পাবে, এই জন্য ওই দিনগুলো আপনার জন্য ভালো। তো আপনারা দেখলেন যে কিছু কিছু দিন আপনাদের জন্য একটু সমস্যা তৈরি করতে পারে, তো সেই দিনগুলো আগেই আপনারা জেনে রাখলেন এবং কোনো প্রকার ভালো বা শুভ সময় যদি আপনারা নির্বাচন করতে চান ওর ভিতরেই করবেন। এখন আমি আপনাদেরকে একটু টাইমও বলে দিব।
মানে দিনের মধ্যে কোন সময়টা আপনাদের জন্য বিপজ্জনক, কোন সময়টা বেশি শুভ, সেটি সম্পর্কে আমি একটু আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই বুঝতে পারবেন। এইখানে আপনারা শুভ সময় কিভাবে নির্ধারণ করবেন, মনে রাখবেন, সূর্য যখন উঠবে, প্রতিটা ঘর মানে হচ্ছে 2 ঘন্টা সময়। তো আর ধনুতে আছে সূর্য, তো সূর্যের যে ঘরটা সেটাকে আমরা 2 ঘন্টা করে অনুমান ভিত্তিক 2 ঘন্টা ধরে নিব। তো সূর্যকে যদি ওখানে 2 ঘন্টা ধরি, তাহলে ধরা যাক সূর্য উঠছে 5টা 45-এ, তো আমি 5:30 ধরলাম আমার হিসাবের সুবিধার্থে। তাহলে 5:30 থেকে 6:30, 6:30 থেকে 7:30, এই সময়টা আমাদের তো আসলে অনেকেই ঘুম থেকে উঠি না, আমাদের সকালের যে সমস্ত কার্য আছে সেগুলো আমরা করি। এরপরে যে 2 ঘন্টা, 7:30 থেকে 9:30 পর্যন্ত, এই সময়টা শুভ। কিন্তু 9:30 থেকে যে সময়টা আসছে, 9:30 থেকে 4 ঘন্টা আমরা যুক্ত করব, অর্থাৎ 9:30 থেকে 10:30, 10:30 থেকে 11:30, 11:30 থেকে 12:30 এবং তারপরে 1:30। এই যে সময়টা 9:30 থেকে 1:30 পর্যন্ত সময়, এই সময়টা কিন্তু আপনাদের জন্য মানে কোনো কোনো ঘটনা ঘটার জন্য, মানে কোনো বিপজ্জনক ঘটনা বা কোনো কিছু যদি ঘটে, এই সময়ের ভিতরে ঘটার চান্সটা বেশি থাকবে। কারণ ওই সময়ে লগ্ন রাহু এবং শনির উপর দিয়ে যাবে। এই জন্য আপনারা দেখবেন, আপনি তো যখন কোনো কাজ করবেন, ধরেন শুভ কাজ করবেন, ওই যে দিনগুলোর কথা আমি বললাম যে শুভ দিন, শুভ দিনের মধ্যেও তো লগ্ন ওখান দিয়ে যাবে। তো শুভ দিনের মধ্যেও আপনি 9:30 থেকে 1:30 এর মধ্যে টাইমটা রাখবেন না, এটি হচ্ছে আমার কথা। আর যদি আপনারা মনে করেন যে টাইমটা তারপরে রাখতে পারছেন তো ভালো। আর যদি রাতের দিকে হয়, রাতের দিকে হলে আমি বলবো এখানে রাত রাত হচ্ছে 11টার আশপাশের সময়, রাত 11টার আশপাশের সময়, ওই টাইমটা বাদ রাখবেন। কারণ ওই সময়ে লগ্ন কেতুর উপর দিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি আছে। 10:30 মানে 2 ঘন্টার কি, আপনি 10:30 থেকে ধরলেন, 10:30 থেকে 11:30, অথবা 10টা থেকে ধরেন, 10টা থেকে 12টা পর্যন্ত সময় বাদ রাখেন রাত। ঠিক আছে, এই সময় আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ রাখবেন না, মানে যেগুলো আসলে কোনো কিছুর একটা স্টার্টিং। আমি আপনাদেরকে আমার একটা এক্সাম্পল বলি আপনাদেরকে। আমি এক সময়ে 7, 16 এবং 25 এই তারিখগুলোকে অ্যাভয়েড করতাম। আমি কোনো শুভ কাজ এই দিনে রাখতাম না। তো এই আসলে হতো কি, এই দিনে কোনো কাজ করলে ওই কাজটা আলটিমেটলি বিফল হতো। আলটিমেটলি এমনকি 7, 16, 25 সংখ্যা আমার কোনো পরীক্ষায় রোল নম্বরে এসেছে, আমি ওই পরীক্ষায় কিন্তু ভালো করতে পারিনি। এই জন্য আমি এই সংখ্যা সম্পর্কে একটু সতর্ক। রিসেন্টলি আমি জেনে বুঝেই 16 তারিখে একটা ফিল্টার কিনলাম। সেই ফিল্টারটা ক্রমাগত সমস্যা দেখাচ্ছে। এখনও পর্যন্ত সেই ফিল্টার কোনো ভালো সার্ভিস দিতে পারেনি। মোটামুটি 5 থেকে 6 বার তার সার্ভিসিং করানো হলো ফ্রি অফ কস্ট, কিন্তু তারপরও যন্ত্রণা কিন্তু আছেই। তো দেখুন, আমি কিন্তু বিষয়টা জানি, তারপরেও আমি এটা টেস্ট করে দেখছি যে কি হয় দেখি। কিন্তু সবার জন্য তো আর টেস্ট করারও সুযোগ থাকে না, তাই না? আমি আপনাদের বলবো যে আপনাদের যদি সংখ্যা বিষয়ে ধারণা থাকে, তাহলে আপনারা সেই বিষয়টা একটুই করুন, স্টাডি করুন যে আপনাদের কোন সংখ্যায় সমস্যা আছে। আমার যে সংখ্যায় সমস্যা আছে আমি সেটা জানি, তারপরেও আমি তার উপর স্টাডি করি। কারণ আমি চাই এই সংখ্যার প্রভাব, ভুল সংখ্যা মানুষের জীবনকে পরিচালনা করে না, সেই কথা যেন আমিই বলতে পারি। আমি তো বলতে পারছি না, সুতরাং যদি বলতে না পারি ততক্ষণ পর্যন্ত তো আমি এর পক্ষে অবস্থান নেব, তাই না? তো যাই হোক, আপনাদেরকে আমি আশা করি আমি আমার এই সংখ্যাগত বিষয়টা বোঝাতে পেরেছি। আপনাদেরকে আমি বলবো যে আপনারা কোনো কাজ করার সময় আমার মতো এরকম টেস্ট করতে যাবেন না। আপনারা সময়টাকে মেনে চলুন। প্রথমে মানবেন দিনক্ষণ, তারপরে মানবেন লগ্ন। লগ্ন মেনে কাজ করবেন, দেখবেন আপনারা এই অনেক শুভ ফল পাবেন। আমি কিন্তু এখনকার যে ভিডিওগুলো দিচ্ছি বেশ পরামর্শ ভিত্তিক এবং টিপস ভিত্তিক। এখন আমি আরও কিছু এক্সট্রা পরামর্শ দেব, আপনাদের ধৈর্য থাকলে আপনারা শুনতে পারেন।
আমি প্রথমেই বলবো মোবাইল নাম্বারের কথা। মোবাইল নাম্বারের বিষয়টা এটা পরীক্ষিত, এটা টোটালি মেলে, এই জন্য এটা আপনারা বিশ্বাস রাখতে পারেন। আমি বলবো আপনাদের যে ফোন নাম্বারটা আছে সেটা থাকলো, কিন্তু নতুন ফোন নাম্বার নিতে পারেন আপনারা, যে ফোন নাম্বারের শেষে আপনারা কিছু সংখ্যা অ্যাভয়েড করতে পারেন, শুধু শেষে না, তার আগের যে সংখ্যা সেগুলো আপনারা অ্যাভয়েড করতে পারেন। কিছু পেয়ার, পেয়ার মানে হচ্ছে জোড়া জোড়া সংখ্যা, পাশাপাশি সংখ্যা। আমি যে পেয়ারগুলো বলবো, আপনার ফোন নম্বরে যদি এরকম পেয়ার কোথাও থেকে থাকে তাহলে ওই ফোন নাম্বারটার নেগেটিভিটির মাত্রা বাড়বে। যদি বেশি বেশি থাকে তাহলে বেশি বেশি নেগেটিভিটি হবে। আমি সংখ্যা বলছি, আপনারা শুনে দেখুন আপনাদের ফোন নাম্বারে এরকম সংখ্যা পাশাপাশি আছে কি না। 17, 18, 24, 25, 28, 34, 38, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 52, 54, 57, 59, 61, 64, 67, 69, 71, 74, 75, 76, 77, 78, 79, 81, 82, 84, 87, 88, 89, 94, 96, 97 এবং 98। এই সংখ্যাগুলোর পেয়ার যদি আপনাদের ফোন নম্বরে থাকে তাহলে তার নেগেটিভিটি আছে, এবং যত বেশি জোড়া আপনারা পাশাপাশি পাবেন তত বেশি নেগেটিভিটি আপনাদের সংখ্যায়। এটি আপনাদের জীবনের উন্নতির পথকে বাধাগ্রস্ত করবে। এখন আমি কিছু হেলথ টিপস আপনাদেরকে দেব। প্রথমে বলবো, আপনাদের অনেকেরই এই শীতকালে পিঠে মেরুদণ্ডে ব্যথা আছে, মেরুদণ্ডের ব্যথা যেতেই চাচ্ছে না। আমি আপনাদেরকে বলবো আপনারা সূর্যভেদী প্রাণায়ামটা একটু করেন, বেশি না, 2 মিনিট, 2 মিনিটও নয়, 1 মিনিটে হয়ে যায়। সেটি হলো, এই যে নাক বন্ধ করবেন, বাম পাশ নাকের বাম ছিদ্রটা বন্ধ করে দিবেন, দিয়ে ডান ছিদ্র দিয়ে টান দিবেন, শ্বাস টান দিলাম, গেল। এখন বন্ধ করে যেটি বন্ধ রেখেছিলাম সেটিতে ছেড়ে দিব, অর্থাৎ এই যে এইভাবে নিলাম, ছেড়ে দিলাম, এরকম করেই আমি সর্বোচ্চ 24 বার করব। দেখবেন এটি করা মাত্রই আপনার পিঠে যেখানে যেখানে ব্যথা ছিল ওগুলো চলে গিয়েছে। এটা হচ্ছে সূর্যভেদী প্রাণায়ামের এক বিশেষ গুণ, যা ইনস্ট্যান্ট আপনার পেইনকে দূর করতে পারে। এটা শরীরের ইমব্যালেন্সের কারণে হয়। দ্বিতীয় কারণ হতে পারে এরকম যে আপনি আপনার শরীরের তাপমাত্রা, সূর্য শক্তি কম, কিন্তু আপনি খাচ্ছেন হাই প্রোটিনযুক্ত খাবার, মাছ মাংস বেশি বেশি খাচ্ছেন, ভারী খাবার বেশি খাচ্ছেন, সেই ক্ষেত্রে শরীর ওই খাবারগুলোকে হজম করতে পারে না ঠিক করে, তার কারণে শরীরে পেইন হয়। সেই ক্ষেত্রে আপনি একটু উপবাস করতে পারেন, তাহলে শরীরের এই সূর্য শক্তিটা বাড়বে, ফলে আপনার সুস্থতা বৃদ্ধি পাবে। তখন আপনি দেখবেন এই খাবার খেলে আর পেইনটা হচ্ছে না। আর একটা মুদ্রার কথা বলবো আমি, ব্যাক মুদ্রা। দেখুন ব্যাক মুদ্রা কেমন, এখানে এই কনিষ্ঠা আর মধ্যমা আর বাকি আঙুলগুলো কিন্তু ঠিক থাকবে। এইভাবে যদি আপনারা করতে পারেন, 2 হাতে আমি করে দেখাচ্ছি, দেখুন এরকম যদি আপনারা করে স্থিরভাবে এরকম করে বসে থাকতে পারেন কিছু সময়, 10-15 মিনিট থাকবেন, যদি পারেন দেখবেন আপনাদের সাথে সাথে যতক্ষণ এটি করে থাকবেন আপনারা, আপনাদের পিঠের আর পেইন হবে না। এটি ব্যাক মুদ্রা, খুব কার্যকরী। তো আপনাদের এই মেরুদণ্ডের সমস্যার কথা আমি কিন্তু বললাম। এখন আমরা বলবো যে আমাদের মাথা গরম হয়ে যাওয়ার যে স্বভাব আছে অনেকের, সেই ক্ষেত্রে আপনারা নাক দিয়ে শ্বাস নিয়ে আস্তে আস্তে মুখ দিয়ে ছেড়ে দিবেন, এরকম করে 5 বার করেন, 10 বার করেন, দেখেন একেবারে ফ্রেশ লাগছে, খুব ফ্রেশ লাগছে, তখন মন মেজাজ ঠিক হয়ে যাবে। আর মনকে নিয়ন্ত্রণের উপায় বলবো, শ্বাস বন্ধ করে দিন, শ্বাস নেওয়াই বন্ধ করে দিন, থেমে যান, থেমে আস্তে আস্তে শ্বাসটা ছাড়া শুরু করুন। জাস্ট 2 থেকে 3 বার করুন এরকম, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার মন আপনার কন্ট্রোলে চলে এসেছে। এটি হচ্ছে মনকে নিজের বশে নিয়ে আসার কৌশল। এরপরে আমি বলবো আপনাদের খাবার খাবার গ্রহণের আগে সূর্যভেদী প্রাণায়াম করে নিতে পারেন। অর্থাৎ খাবার এখনও আপনি খেতে যাননি, খাবার খেতে যাবেন, তার আগে শ্বাস
ডানটা দিয়ে নিয়ে বামটা ছাড়লেন, ডানটা দিয়ে নিলেন বামটা দিয়ে ছাড়লেন। এটা বেশ কয়েকবার করে নিয়ে তারপরে খেতে গেলে অনেক উপকার পাবেন, হজম শক্তি বেড়ে যাবে। এটি আপনারা করতে পারেন। এখন নতুন তথ্য দিব, যেটি অন্য কোনো ভিডিওতে আপনারা পাবেন না। সেটি হলো খাবার এর মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে চোখের জ্যোতি বৃদ্ধি করা যায়। আপনাদের কে বলবো, দেখবেন যারা খাবার একটু নিয়ম মেনে খায়, খাবার গ্রহণের ক্ষেত্রে সংযমী থাকে, তাদের দৃষ্টিশক্তি ভালো থাকে। অতিরিক্ত খাবার গ্রহণ করলে আমাদের ভিতরের যে সূর্য শক্তি আছে তার উপর চাপ পড়ে, যার কারণে অগ্ন্যাশয়ের উপর প্রভাব পড়ে এবং ওই যে আহ, অগ্নিকারক যে শক্তি সেটি আমাদের এই চোখের জন্য যে কার্যকারিতা দেখাবে সেটি আর পেরে ওঠে না, ফলে ক্ষতিগ্রস্ত হয় আমাদের জ্যোতি শক্তি। এজন্য আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনারা মাঝে মাঝে উপবাস করবেন অথবা নিয়ম মেনে খাবার খাবেন এবং পরিমিত পরিমাণে খাবেন। যদি একবেলা বেশি খেয়ে ফেলেন, পরের বেলায় একটু ঘাটতি দিবেন। এবং অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, অষ্টমী, সপ্তমী এরকম তিথি যদি থাকে, খাবারের মাত্রা কমিয়ে দেবেন, গ্রহণ করা কমিয়ে দিবেন, কারণ ওই সময়ে শরীরে সূর্য শক্তির মাত্রাটা কমে যায়। এটি মনে রাখবেন। আরেকটা বলবো, মেডিটেশন। বগলামুখী মন্ত্রের কথা আপনাদেরকে আমি বলবো। চারিদিকে অন্যায়ের পরিমাণ বেড়েছে, দুর্নীতির পরিমাণ বেড়েছে। বগলামুখী মন্ত্র অত্যন্ত শক্তিশালী একটা মন্ত্র। এই মন্ত্র জপ করলে শত্রু নাশ হয় এবং পাপী তার যে অপকর্ম তার শাস্তি অবশ্যই পায়। আপনারা বগলামুখী মন্ত্র শুনবেন, জপ করা লাগবে না, শুধু শুনবেন। এটি খুব হেল্পফুল, আপনার জীবনের অনেক সমস্যা এর প্রভাবে চলে যাবে। শুনতে পারেন ধূমাবতী মন্ত্র। এই ধূমাবতী মন্ত্র লাইফের যত রকমের বাধা বিঘ্ন আছে সব কিছু দূর করতে পারে। জাস্ট শুনবেন, কিছু করতে হবে না আর। তা আমি আপনাদের সবশেষে আরেকটা পরামর্শ দিয়ে শেষ করব, সেটি হচ্ছে মেডিটেশন করবেন। যদি চোখ বন্ধ করে মেডিটেশন করেন, মানে চোখ বন্ধ, এরকম ক্ষেত্রে অন্তত 15-20 মিনিট, আধা ঘন্টা মেডিটেশন করার পরে হাতের দিকে খেয়াল করবেন। হাতটা যদি অনেক বেশি মোলায়েম, পিচ্ছিল এরকম মনে হয় এবং হাত যদি গরম থাকে, এখন শীতকাল, কিন্তু মেডিটেশন করার পরে যদি দেখেন যে হাত হাত গরম, তার মানে বুঝবেন যে আপনার শরীরে এনার্জি তৈরি হয়েছে। সেক্ষেত্রে আপনারা হাত এরকম ঘষবেন, ঘর্ষণ করলেই দেখবেন যে এখানে একটা এনার্জি তৈরি হবে। সেইটা আপনারা মুখে দিবেন। মুখে দিলে মুখের গ্লেজটা তৈরি হবে এবং চোখে প্রেসার দিতে হবে না, জাস্ট চোখের উপরে রাখলেই হবে। এটাতে চোখের খুব উপকার হয়। তো এই এনার্জিটা যদি আপনারা ব্যবহার করেন, আপনাদের মুখে দাগও পড়বে না, কোনো কিছু হবে না। মুখের গ্লেজ যেমন আছে তেমনই থাকবে, সৌন্দর্য বজায় থাকবে, মুখে হলুদ যে ভাব সেটি থাকবে। আমি আপনাদেরকে আজকের রাশিফল এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওকে পারলে শেয়ার করবেন। আপনাদের ভিউয়ের সংখ্যা আরও বাড়ুক এবং আপনারা ভিডিও আরও শুরুতে পান, এমনটি আমি আশা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।